আমার হাতে এটা কি বলুন তো? যদি বলি আমার নিজের গলব্লাডারের স্টোন, বিশ্বাস হবে? চলুন আজ আপনাদের সাথে আমি শেয়ার করব আমার পুরো গলব্লাডারের জার্নি শুরু থেকে শেষ পর্যন্ত। গলব্লাডার স্টোন বা গলব্লাডার স্লাজ কি? আচ্ছা, এর সিমটম কি কি হয়? আর এটাতে কোনো লাইফ রিস্ক আছে? আচ্ছা, অপারেশন কি করাতেই হয়? আর কতদিন হাসপাতালে থাকতে হয়? যেদিন থেকে আমার গলব্লাডার অপারেশনের কথা আপনাদের জানিয়েছি, সেদিন থেকে আমার মেসেজ বক্সে শুধু এই ধরনের প্রশ্ন। চলুন গলব্লাডার নিয়ে আমার অভিজ্ঞতার কথা আপনাদেরকে জানাই। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। বংতনী চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভ্লগটাতে আপনাদের সবাইকে স্বাগত। এই পুরো ভ্লগটাই আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি করেছি। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সালটা ছিল 2023। আমি ছিলাম প্রেগনেন্সির ফার্স্ট ট্রাইমেস্টারে। আর এই সময়কার আল্ট্রাসাউন্ডেই আমি প্রথম জানতে পারি আমার গলব্লাডার স্লাজের কথা, যেটা আমার প্রেগনেন্সির শেষ সপ্তাহে এসে গলব্লাডার স্টোনে পরিণত হয়েছিল। যদিও আমার রিমোটোলজিস্ট যদি চাইতেন অনেক আগেই এই ব্যাপারে আমাকে সাবধান করতে পারতেন। বারবার আমার পেটে যন্ত্রণার কথা বলা হলেও তিনি সেইভাবে কোনো গুরুত্বই দেন, যার ফলে ডিউরিং প্রেগনেন্সিতে আমি অনেকটা সাফার করেছিলাম। তাই এটা প্রত্যেকেরই জানা যে ডিউরিং প্রেগনেন্সি বাবুরা প্যারাসিটামল ছাড়া সেরকম কোনো মেডিসিন দিতে চান না। আর যতদিন বেবি ব্রেস্ট ফিডিং করবে ততদিন আমি গলব্লাডার সংক্রান্ত কোনো মেডিসিন নিতে পারবো না। আর এইভাবেই আমার পুরো প্রেগনেন্সি পিরিয়ড কাটে। আর দেখতে দেখতে চলে আসে 2024 জুলাই মাস। এই জুলাই মাস থেকে টানা আমার পেটে আবার ব্যথা শুরু হয়, আমার প্রচুর বমি হয়, আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে আমার 2 মাস পিরিয়ড মিস হয়। যথারীতি এই অবস্থায় আমি আমার গাইনোকোলজিস্টের কাছে গেলে তিনি বিভিন্ন টেস্টের মাধ্যমে জানান আমার পিসিওডি হয়েছে এবং আমার মাল্টিপাল জিবি স্টোনগুলো এতটাই ছোট ছোট অবস্থায় আছে যেটা যে কোনো মুহূর্তে আমার পিত্তনালী ব্লক করে দিতে পারে। তাই ডক্টর সাজেস্ট করেছিলেন ইমিডিয়েট অপারেশনের জন্য। চলুন তার আগে গলব্লাডার সম্পর্কে কিছু বেসিক তথ্য জেনে নিই। আমি জানি গলব্লাডার বা কোলেসিস্ট কি, এর কাজ কি। গলব্লাডারকে বাংলায় বলা হয় পিত্তশয় বা পিত্তথলি। আকৃতি অনেকটা নাশপাতির মতো, যা পাচনতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান। দেখুন, লিভার থাকে আমাদের ডান দিকে পেটের একটু উপরের অংশে, আর লিভারের ঠিক এই জায়গাটায় থাকে আমাদের গলব্লাডার। আমাদের এই লিভার থেকে নির্গত পিত্ত রসটাকে স্টোরেজ করে আমাদের এই গলব্লাডার বা পিত্তথলি। আর এই পিত্তরসের কাজ হলো আমরা যে খাদ্য খাই সেখান থেকে যে ফ্যাট এবং কোলেস্ট্রল গুলো বের হয় সেগুলোকে মেল্ট করা। বর্তমান আমাদের খাদ্যাভ্যাসে কোলেস্ট্রল এবং ফ্যাটের মাত্রা অতিরিক্ত থাকে, যা একা পিত্তরস মেল্ট করতে পারে না। আর তখনই শুরু হয় গলব্লাডার স্টোন হওয়া। এই স্টোনটা একটা 8 বছরের বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধের মধ্যেও হতে পারে। অনেকেরই প্রশ্ন থাকতে পারে, তাহলে গলব্লাডার স্লাজটা কি? গলব্লাডার বা পিত্তাশয় যে স্টোনগুলো তৈরি হয় সেগুলো কিন্তু অনেক মাস আগে থেকে পেটের মধ্যে এই থকথকে জেলি রূপে থাকে, পরবর্তীতে পাথরে পরিণত হয়। এই থকথকে জিনিসটাকেই বলে গলব্লাডার স্লাজ। মানে আসি গলব্লাডারের বিভিন্ন সিমটমস এর কথায়। এক একজনের সিমটম এক এক রকম থাকে, তবে কমন যে সিমটমস গুলো থাকে সেটা হচ্ছে, এক, পেটের ডান দিকে বা মাঝ বরাবর একটা অস্বস্তি বা ব্যথা হওয়া। সেকেন্ড হচ্ছে বমি বমি ভাব বা বমি হওয়া, এই জিনিসটাকে নিয়ে আমি ভীষণ ভুগেছি। থার্ড হচ্ছে জ্বর জ্বর ভাব বা জ্বর আসতে পারা, এটাও মাঝে মাঝে হতো আমার। ফোর্থ হচ্ছে বারবার ইউরিন ইনফেকশন হওয়া, ইউরিনের কালার চেঞ্জ হওয়া, এমনকি ইউরিনের রক্ত আসতে পারে। আমার নিচের দুটো সমস্যা না হলেও ইউরিনে কিন্তু ইনফেকশন হতো প্রায়শই। 5 নাম্বার হচ্ছে জন্ডিস হতে পারে, সেটা খুব সিভিয়ার হলে জন্ডিসটা হয়। এই এতগুলো প্রবলেমস এর মধ্যে দিয়ে আমি পুরো প্রেগনেন্সি জার্নিটা কাটিয়েছি। আমার শুধু মনে হতো আমার পেটে যেন কেউ অনেকবার পিন ফোটাচ্ছে। চলুন এবারে ফেরা যাক বর্তমান সময়ে। দেখুন, আমাকে তো অপারেশন করাতেই হবে, তার জন্য আমি বেছে নিয়েছিলাম বারাসাতের NH নারায়ণা হসপিটালকে। তার আগে একটা ছোট্ট কথা বলি, ব্লগটা ঠিক শেষের দিকে আমি আপনাদের জন্য রাখবো গলব্লাডার সংক্রান্ত কিছু টিপস, যেগুলোকে মনে রাখতে পারলে ফিউচারে আপনাদেরই সুবিধা হবে। হসপিটালের মেন গেটটা পেরোলেই চোখে পড়বে এমার্জেন্সি ওয়ার্ড। এটাকে পেরিয়ে এসেই পড়বে গ্রাউন্ড ফ্লোর, সেখান থেকে সিঁড়ি দিয়ে বা লিফটে করে আপনারা পৌঁছে যাবেন ফার্স্ট ফ্লোরে। এটাই হচ্ছে আউটডোর, এখান থেকে সমস্ত রকমের বিলিং হয়। প্রথমে আপনারা এই মেশিন থেকে টোকেন নাম্বার নিয়ে এখানে বসে ওয়েট করবেন এবং সিরিয়াল নাম্বার অনুযায়ী ওনারা আপনাদেরকে ডেকে নেবে। আমি আপনাদেরকে সাজেস্ট করব, নারায়ণা হসপিটালে কখনো যদি দেখাতে চান তাহলে ওনাদের যে নিজস্ব অ্যাপসটা আছে NH কেয়ার বলে অ্যাপস, সেই অ্যাপসটাকে ডাউনলোড করে সেখান থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। প্রথম থেকে যেহেতু এই অ্যাপ সম্পর্কে কোনো রকম আইডিয়া আমাদের ছিল না, তাই ডক্টর জয় চৌধুরীর কাছে পৌঁছাতে পৌঁছাতে দুপুর থেকে রাত পর্যন্ত সময় পার হয়ে গেছিল। আমার প্রিভিয়াস রিপোর্টগুলো দেখে ডাক্তারবাবু বুঝে গেছিলেন যে আমাকে অপারেশনটা করাতেই হবে, আর তার জন্য তিনি সময় নষ্ট না করে আমাকে প্রি সার্জিক্যাল টেস্টগুলো করাতে বলে দিয়েছিলেন। যে কোনো মাঝারি থেকে বড় ধরনের কোনো অপারেশন হলে এই প্রি সার্জিক্যাল টেস্টগুলো ডাক্তারবাবুরা করাতে দেন। এই টেস্টগুলো করানোর ফলে আপনার আভ্যন্তরীণ শারীরিক পরিস্থিতি সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়, যা আপনার অপারেশনের ক্ষেত্রে অনেকটাই রিস্ক ফ্যাক্টর কমিয়ে দেয়।
আমরা বলি আমাকে কি কি প্রি সার্জিক্যাল টেস্ট করাতে হয়েছিল। নাম্বার 1 ছিল ইকো স্ক্রিনিং, নাম্বার 2 ছিল কমপ্লিট ব্লাড কাউন্ট, নাম্বার 3 ছিল সিরাম ইউরিয়া, আর নাম্বার 4 ছিল সিরাম ক্রিয়েটিনিন, নাম্বার 5 ছিল পিটি অ্যান্ড আইএনআর। এর সম্পর্কে একটু পরে আপনাদেরকে ডিটেলসে জানাবো। 6 নাম্বারে ছিল লিভার ফাংশন টেস্ট, 7th নাম্বার ছিল ব্লাড সুগার, অবশ্যই সেটা ফাস্টিং এবং পিপি থাকবে। নাম্বার 8 ছিল সিরাম সোডিয়াম এবং পটাশিয়াম, নাম্বার 9 ছিল এইচআইভি টেস্ট যেটা কম্পালসারি করতে হয়, নাম্বার 10 ছিল অ্যান্টি এইচসিভি, নাম্বার 11 ছিল ব্লাড গ্রুপ অ্যান্ড আরএইচ, নাম্বার 12 ছিল চেস্ট এক্সরে, নাম্বার 13 যেটা ছিল সেটা ছিল ইসিজি। ব্যাস, এতগুলোই কমপ্লিট। আপনারা যদি আগের থেকেই কথাবার্তা বলে রাখেন তাহলে এতগুলো টেস্ট কিন্তু একদিনেই করা সম্ভব। আর দেরি না করেই পরের দিনকে আমরা বেরিয়ে যাই টেস্ট করাতে। আর আপনারা জানেন আমি টেস্ট করাই মধ্যমগ্রাম নিউ কেয়ার অথবা সুরক্ষা থেকে। সমস্ত প্রি সার্জিক্যাল টেস্টগুলো নিউ কেয়ার থেকে হয়েছিল। এর কিছুক্ষণ আগেই আপনাদেরকে পিটি অ্যান্ড আইএনআর বলে একটা টেস্টের কথা বলছিলাম। এই টেস্টটা মূলত হয় রিং ফিঙ্গার বা বাংলায় যাকে বলে অনামিকা আঙ্গুল। সে আঙ্গুলের নোকের মধ্যে একটা সুচ গাঁথানো হয় এবং সেখান থেকে চেপে চেপে রক্ত বার করা হয় এবং মোবাইলে স্টপ ওয়াচ চালু করে রক্তটা কতক্ষণে জমাট বাঁচছে সেটাকে লক্ষ্য রাখা হয়। ফাস্টিং অবস্থায় যতগুলো টেস্ট করা দরকার আমার সমস্ত টেস্ট করা হয়ে গেছিল। এই যে আমি আপনাদের আঙ্গুলটা দেখাচ্ছি, এখান থেকে ব্লাডটা নেয়। তারপর সামান্য কিছু খেয়ে নিয়েছিলাম, কারণ খাওয়ার 2 ঘন্টা পরে আবার ব্লাড দিতে হতো। এই সুযোগে সোনালির ব্লাড টেস্টও আমরা করে নিয়েছিলাম ওর ব্লাড গ্রুপ জানার জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট করে 2 ঘন্টা পর আমাকে আবার এক প্রস্ত ব্লাড দিতে হয়। সকাল থেকে এত ব্লাড দিয়ে দিয়ে সত্যি আমি ক্লান্ত হয়ে গেছিলাম। এসে গেছিল নেক্সট ডক্টর ভিজিটের দিন। রীতিমতো আবার আমরা সেম প্রসেস করে ওয়েটিং রুমে ওয়েট করছিলাম। এখানে আমাকে দেখে আপনাদের ততটা উদ্বিগ্ন মনে হচ্ছে না, একটু পরেই দেখবেন আমার চোখ মুখের অবস্থা কি। এখানে আমি সমস্ত রকম টেস্টের রিপোর্ট নিয়ে হাজির। অপেক্ষা করছিলাম ডাক্তারবাবু কবে দেখবেন এবং অপারেশনের ডেট দেবেন। এই দেখুন আমার মুখ চোখের অবস্থা। কেন বলুন তো? আমি ভেবেছিলাম যে ডাক্তারবাবু হয়তো সপ্তাহখানেক বা 10 দিন পরে আমার অপারেশনের ডেট দেবেন, কিন্তু উনি আমাকে অপারেশনের ডেট দিয়েছিলেন ঠিক 3 দিন পরের ডেটটাই। আর এরপর থেকেই নানা রকম চিন্তাভাবনা আমার মাথায় ভিড় জমিয়েছিল। ডাক্তারবাবুর কথা অনুযায়ী আমাকে ঠিক সকাল 6:30টার মধ্যে হসপিটালে এন্ট্রি নিয়ে নিতে হতো। সেই মতো আমি সকাল সকাল উঠে পড়েছিলাম আর এদিকে প্রণাম করে নিচ্ছিলাম। এখানে একটা কথা বলা ভালো, ডাক্তারবাবু প্রথমে যে ডেটটা আমাদের দিয়েছিলেন সেই ডেটটা কিন্তু উনি নিজে মিস করে ফেলেছিলেন ওনার একটা পার্সোনাল কাজের জন্য। এটা আবার উনি নেক্সট একটা ডেট দিয়েছিলেন। ভোর ভোর আমি উঠে পড়েছি দেখে এদিকে তন্নি রানীও উঠে পড়েছে। এদিকে সারা রাত কেঁদে আমার চোখ মুখের অবস্থা বেহাল। তন্নিকে বাড়ি রেখে আসা যন্ত্রণাটা কোনো চরম শাস্তির তুলনায় কম ছিল না আমার কাছে। রাজীবের সাথে কথা বলে আমি পা বাড়ালাম আমার কেবিনের উদ্দেশ্যে। এখানে আসার পরেই আমাকে চেঞ্জ করিয়ে দেওয়া হয়েছিল এবং বেসিক যে ট্রিটমেন্টগুলো হয় সেগুলো শুরু হয়ে গেছিল। আমাকে ওরা বারবার দেখতে আসছিল এবং আমাকে অনেক রকমভাবে এনকারেজ করার চেষ্টা করছিল, কিন্তু কি করে ভুলে থাকি বলুন? একজন মা হয়ে বাচ্চা কি খেলো, কখন ঘুমালো, এই চিন্তাগুলো তো মনে ভিড় করবেই। যেখানে মেয়েটা আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, সেখানে গোটা 2 দিন মেয়েটা আমাকে ছাড়া কি করে থাকবে সে চিন্তাতে আমার মুখের হাসি গায়েব হয়ে গেছিল। আর অজানা একটা আতঙ্ক মনের মধ্যে ভিড় করেছিল। কি জানি অপারেশনের পর আমি 2 চোখ মিলে আবার আমার তন্নি সোনাকে দেখতে পাবো তো? এটা ছিল আমার ভিজিটিং কার্ড। আর এই যে জিনিসটা দেখছেন এর সাথে আমার বড় বড় শত্রুতা। কোনোবারেই ইনি ঠিকঠাকভাবে আমার শরীরে প্রবেশ করেননি। তাই আমি বারবার করে আমার নার্সকে বলে দিয়েছিলাম আপনি যা করবেন একেবারে করবেন, কিন্তু কোথায় কি, বাইরে অযোধ্যায় বৃষ্টি হচ্ছে আর এইদিকে আমার হাতের চ্যানেল করতে গিয়ে ব্লাডের ছড়াছড়ি। এই যে বেডশিটটা দেখছেন এটাকে চেঞ্জ করে পাতা হয়েছে, প্রথম বেডশিটটাই পুরো রক্তে মাখামাখি। এই কথাগুলো আপনাদেরকে আমি ভয় দেখানোর জন্য বলছি না, এটা আমার সাথে প্রায়শই হয়ে থাকে। A few moments later. অনেকক্ষণ পরেই আমাকে রেডি করে অপারেশন থিয়েটারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এদিকে দেখুন আমাকে অপারেশন থিয়েটারে ঢোকানো হয়েছে আর এখানে আমার হাজবেন্ড আর সোনালির মুখের অবস্থা। এখানে আমাকে ছাড়াও আরো অন্যান্য রকমের অপারেশন হচ্ছিল, তাদেরই আত্মীয় স্বজন এসে দাঁড়িয়েছিলেন। ওটিতে ঢোকার সাথে সাথে আমাকে বেশ কিছু ইনজেকশন পুশ করা হয়। তার মধ্যে একটা ইনজেকশন ছিল অ্যান্টি অ্যালার্জি টেস্ট, যার মাধ্যমে কোনো রকম অ্যালার্জেটিক রিয়াকশন হবে কিনা জানা যায়। আর এই ইনজেকশনটা দেওয়ার পর একটু জায়গাটা জ্বালা জ্বালা করে। অপারেশনের পর বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও আমাকে ওটি থেকে বার করছিল না। দেখুন এখানে পুরো ফাঁকা, আর যারা ছিলেন তারা সবাই চলে গেছিলেন। অলমোস্ট 3 আওয়ার্স লেটার আমাকে ওটি থেকে বার করে বেডে দেওয়া হয়। এই দেখুন এগুলো হচ্ছে আমার গল ব্লাডার স্টোন, মোট 17টা স্টোন ছিল। চলুন দেখা যাক পরের দিনকে আমি কেমন ছিলাম। এই দেখুন আমি ঠিক আস্তে আস্তে উঠে বসতে পেরেছি। এখানে আমি ইশারা করে আপনাদের দেখাচ্ছি যে আমার 4 জায়গায় ছোট ছোট কাট হয়েছে। একটা কাট পড়েছে নাভির ঠিক নিচে, আর একটা কাট পড়েছে বুক এবং পেটের মাঝখানে, এবং 2টো কাট পড়েছে আমার ডান দিকের পেটে। দেখুন বিকেল না হতে হতেই বাবু এসে হাজির আর আমাকে কত যত্ন করে বিনুনি করে দিচ্ছে।
এগুলো শেখাতে হয় বাপু। আমার এই দুদিনের কুরুক্ষেত্র যুদ্ধে একজন হাজব্যান্ড হিসাবে তো বটেই, একজন বেস্ট ফ্রেন্ড হিসাবেও রাজীব আমার পাশে ছিল। আর এদিকে আমি একদম রেডি, আমার দু চোখ শুধু খুঁজে বেড়াচ্ছে আমার ছোট্ট তন্নিটাকে। চড়া করে গ্রাউন্ড ফ্লোরে এসেও তন্নির দেখা পাচ্ছিলাম না। তারপর দেখলাম গেটের বাইরে বাবু ঘুমিয়ে একেবারে কাত। আলতো করে যখন ওর গায়ে হাত দিলাম, বিশ্বাস করুন মনে হচ্ছিল যে না, আই এম অ্যালাইভ, আমি জীবিত আছি। মেয়েটাকে দুদিন দেখতে না পেরে বুকের ভেতরটা যে হারে উথাল পাথাল করছিল, এখন অনেকটা বেটার লাগছে। মা হয়ে নিজের একরত্তিকে বাড়িতে রেখে এসে হসপিটালে অ্যাডমিট থাকার যন্ত্রণাটা একমাত্র মারাই ফিল করতে পারবে। গত দুদিন যেন দুদিন না, 2 মাস আমার কাছে। নিজের একরত্তি পাশে থাকলে কোনো যন্ত্রণাই যেন যন্ত্রণা মনে হয় না, হাসি মুখে সবই সহ্য করা যায়। এই যে আমার ম্যাডাম উঠে গেছেন এবং আমাকে দেখে আহ্লাদে আটখানা। ডাক্তারে বলে দেওয়া সমস্ত নিয়মকানুন মেনে ঠিক তার 15 দিন পর আমাকে আবার যেতে হয়েছিল রিচেক আপে এবং তার সাথে আমার বায়োপসি রিপোর্টটা কালেক্ট করতে। যে 17টা স্টোন রিমুভ করা হয়েছিল নিয়ম মাফিক তার থেকে একটা স্টোন নিয়ে ওনারা বায়োপসি করতে পাঠিয়েছিলেন। এই দিন আর রিপোর্ট পেতে দেরি হয়নি, কারণ আমি অনলাইনেই অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিয়েছিলাম। বায়োপসি রিপোর্ট মোটামুটি ভালোই এসেছে। এবারে চললাম বাড়ির পথে। ব্লগের শুরুতেই আমি জানিয়েছিলাম যে ব্লগ শেষ হতে হতে আমি আমার গল ব্লাডার জার্নির কিছু অভিজ্ঞতা টিপস হিসেবে শেয়ার করব। যদি আপনারা মন দিয়ে শোনেন তাহলে আপনারাই উপকৃত হবেন। নাম্বার 1, গল ব্লাডার হলে অযথা একদমই ভয় পাবেন না। দেখুন, আগেকার তুলনায় এখনকার টেকনোলজি অনেক হাই, তাই চিল করুন। নাম্বার 2, আমার মেনশন করা কোনো রকম উপসর্গ যদি আপনাদের থেকে থাকে তাহলে দেরি না করে ডক্টর দেখান। একটা ঠিকঠাক ডক্টর হাতে পড়লেই আপনার কেল্লা ফতে। নাম্বার 3, ওখানকার কোনো রকম ওষুধের দ্বারা গল ব্লাডারের পাথরকে গলিয়ে ফেলার চিন্তাভাবনা না করে সেটাকে অপারেশন করিয়ে নেওয়াই ভালো। না হলে পরবর্তীকালে এই পাথর থেকে ইনফেকশন হয়ে বা এই পাথরগুলো কোনো নালিতে আটকে গিয়ে অনেক বড় সমস্যা ক্রিয়েট করতে পারে। 4 নম্বর পয়েন্টটা আমি বলবো, দেখুন গল ব্লাডার স্টোন অপারেশন করে আপনাকে হসপিটাল থেকে রিলিজ করতে মোটে 2 দিন লাগে, তাই ওই 2 দিন হসপিটালে বসে চিল করুন না বাপু। 5 নম্বর পয়েন্ট হিসেবে আমি আপনাদেরকে বলবো, অনেকেই ভাবেন যে ডিসচার্জের পর আপনাদের হয়তো গাদা গাদা মেডিসিন যুগ যুগ ধরে খেয়ে যেতে হবে। আগে না, নামমাত্র মেডিসিন দেওয়া হয় জাস্ট কয়েকদিনের জন্য। 6 নম্বর পয়েন্ট হিসেবে আমি আপনাদেরকে বলবো, হসপিটাল থেকে রিলিজ হওয়ার পর অন্তত 1 মাস নিজের খাওয়া দাওয়ার উপরে একটু নজর রাখবেন। সুস্থ হয়ে গেছি ভেবেই সিধা চিকেন মাটনের উপরে হামলা করবেন না। 7 নম্বর পয়েন্টে আমি আপনাদেরকে বলবো, ডাক্তারবাবু যতদিন না বলছেন ততদিন কোনো ভারী জিনিস ওঠাবেন না। দেখুন, এমনিও আপনি ঘরের কুটুটি নাড়েন না, সুতরাং ওভার কনফিডেন্স দেখে কোনো লাভ নেই। চলে আসলাম আমরা 8 নম্বর পয়েন্টে। আপনার বায়োপসি রিপোর্ট কিছুদিনের মধ্যেই চলে আসবে, সেটাকে সময় মতো কালেক্ট করবেন। হ্যাঁ, আমি জানি আপনার অপারেশন ভীষণ ভালো হয়েছে, আপনি একদম সুস্থ এবং আপনার হাত পা ছড়িয়ে এখন নাচ করতে ইচ্ছে করছে। নাচুন না বাপু, আগে বায়োপসি রিপোর্টটা আনুন, জীবনে কিছু তো ক্ল্যারিটি আনুন। 8 নম্বর পয়েন্ট হিসাবে আমি বলবো, ডাক্তারবাবু ক্ষতস্থানগুলোকে যেভাবে টেক কেয়ার করতে বলেছেন ঠিক সেইভাবে আপনারা টেক কেয়ার করবেন। টক্সিক এক্স এর কথা ভেবে সেগুলোকে ধুয়ে মুছে ফেলতে যাবেন না। 10 নম্বর পয়েন্ট হিসাবে আমি বলবো, ডাক্তারবাবু যেদিনকে রিচ চেক আপের ডেট দেবেন সেই ডেটটাকে মিস করবেন না। রিচ চেক আপের দিন আপনাদের থেকে একটা ফিস নিয়ে ডাক্তারবাবু আম্বানি হয়ে যাবেন না, এবং কিপটামোটা কম করুন। 11 নম্বর পয়েন্টটা আমি বলবো, রিপোর্ট যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং আপনার শরীর যদি সুস্থ থাকে তাহলে আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরুন। কোনো রকম তাড়াহুড়ো করে নিজের সুস্থ শরীরকে ব্যস্ত করবেন না। 12 নম্বর পয়েন্ট হিসেবে আমি আপনাদেরকে বলবো, নিজেদের লাইফস্টাইলটা এবার একটু পরিবর্তন করুন। দিনের কোনো একটা সময় যোগা বা ব্যায়াম করুন। 12 নম্বর পয়েন্টটাকে একটু মনোযোগ সহকারে পড়বেন। আপনাদের কাছে কোনো রকম যদি হেলথ কার্ড থেকে থাকে বা স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে বা হেলথ ইন্স্যুরেন্স থেকে থাকে, তাহলে যে হসপিটাল বা নার্সিংহোম থেকে আপনারা অপারেশনটা করাতে সেখানটা একটু চেক করে নেবেন। গল ব্লাডার অপারেশনের সময় অনেকাংশে স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু অ্যাপ্লিকেবল হয়, সেক্ষেত্রে আপনাদের অনেকটাই সেভিংস হতে পারে। পরবর্তী টিপসটা থাকবে টু অল অফ দ্য ফ্যামিলি মেম্বার্স যাদের বাড়িতে গল ব্লাডার স্টোনের পেশেন্ট আছে। আপনাদের কাছে আমার করজোড়ে রিকোয়েস্ট, প্লিজ যাদের বাড়িতে গল ব্লাডার কেন যে কোনো ধরনের পেশেন্ট আছে, সেই পেশেন্টের আশেপাশে যেন মাহলটা বা পরিবেশটা যেন শান্তিপূর্ণ থাকে। সার্জারির আগে বা পরে যিনি পেশেন্ট আছেন তাকে অনেক অনেক কেয়ার করুন। ভরসা যোগান, সবকিছু আগের মতো নর্মাল হয়ে যাবে, জাস্ট কটা দিনের অপেক্ষা। বিশ্বাস করুন, নিজের প্রিয়জনের কাছ থেকে পাওয়া এই ধরনের আশ্বাস রোগীকে অনেকটা মনোবল যোগায়। তো মাই ওয়ারিয়ার্স, আর ইউ রেডি? অল দ্য বেস্ট। আশা করব গল ব্লাডার সংক্রান্ত সমস্ত রকম প্রশ্নের উত্তর আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। আপনাদের মনে যদি গল ব্লাডারকে নিয়ে আরও অনেক প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট করতে ভুলবেন না, আমি অবশ্যই আনসার দেবো। তবে এত অবধি থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।